আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো জাপান আসার পর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে জাপান আসার পর আমি ব্লগ ভিডিও বানাবো। জাপান আসছি প্রায় 2.5 মাস হলো, এখন পর্যন্ত ভিডিও বানানোর আর কি সময় আর সাহস কোনোটাই পাই নাই। তো আজকে একটু সময় পেয়েছি, তো সাহস করে ক্যামেরাটা অন করে ফেললাম। যদিও জীবনের প্রথম এইটা আমার ক্যামেরার সামনে কথা বলা, তো দেখি কত দূর পারি। তো আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জাপান আসতে কি কি লাগে এবং কত টাকা লাগে, কোথায় কিভাবে খরচ হয় সেই সম্পর্কে বলার ট্রাই করব। দেখি বেসিক দিয়ে শুরু করব, যেহেতু এখন থেকে আর কি নিয়মিত না পারলেও কয়েকদিন পর পর ভিডিও দেওয়ার ট্রাই করব। তো চলুন কোথাও বসা যাক। যে এখন আমি আছি, এটা হচ্ছে স্টেডিয়ামের দিকে। তো পাশেই হচ্ছে একটা ইউনিভার্সিটি আছে, ওই দিকে আজকে আর যাবো না, হাতে বেশি সময় নেই কারণ আমার জব আছে, জবে যেতে হবে। অবশেষে একটা জায়গা পেলাম বসার, দেখি বসি এখানে। জায়গাটা মোটামুটি সুন্দরই আছে। তো চলে আসলাম একটা ফাঁকা জায়গায়। আমি এখন আছি বর্তমানে একটা পার্কে। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম তানভীর রহমান, আমি জাপানের ওকাইমা সিটিতে থাকি। আমার স্কুলের নাম ওকাইমা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমি যখন যেই পার্কে আছি এটা ওকাইমা ইউনিভার্সিটির একটা পাশের পার্ক। তো আর এই পার্কের সাথেই একটা স্টেডিয়াম আছে। তো স্টেডিয়ামটা আমি যাওয়ার সময় যদি সময় পাই দেখাবো। তো তাড়াতাড়ি আমার একটু ভিডিও করে চলে যাইতে হবে, কারণ আমার জব আছে একটু পর। তো চলুন শুরু করি। আমি এখন যে পার্কে আছি এই পার্কের নাম হচ্ছে তাকামাতসু চোচো পার্ক। তাকামাতসু চোজো পার্ক। তো আমার পিছনে যে ঘরের একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 300 খ্রিস্টাব্দের একটি প্রাচীন ঐতিহ্য বহন করে জাপানের। তো এখানে হচ্ছে কৃষকরা তাদের ফসল যাতে নষ্ট না হয়, সেই নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য এই ঘরটি তৈরি করে। এখানে তারা আর কি ধান কিংবা অন্যান্য যে ধরনের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেইগুলো এখানে এনে আর কি জমা রাখতো। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জাপানে আসতে কি কি ডকুমেন্টস লাগে এবং ভাষা যোগ্যতা কতটুকু লাগে সেই বিষয় সম্পর্কে আমি বলবো। কারণ আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে আমাকে ইনবক্সে এসএমএস করছে, কিংবা আমি যেই কোচিং থেকে আসছি সেই কোচিংয়ে আর কি বিভিন্ন বড় ভাই আমাদের এসএমএস করছে আমাকে যে ছোট ভাই কিভাবে কি আসবো, বুঝতেছি না কোন থেকে আসবো। তো আমি আজকে এই ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ভাষা যোগ্যতা। জাপানে আসার জন্য মূল চাবিকাঠি হচ্ছে আপনার ভাষা যোগ্যতা। ভাষা ছাড়া আপনি জাপানে এক মুহূর্ত চলাফেরা করতে পারবেন না, কারণ এইখানের লোক ইংরেজি কিও বুঝে না। কারণ জাপানে তারা তাদের ভাষাটাকে বেশি প্রাধান্য দেয়, বেশি বলতে 100%-100% প্রাধান্য দেয়। তারা নিজেদের ভাষাকে সবচেয়ে আগে তুলে ধরে।
সেই জন্য আপনি যে ভিসাতে আসেন না কেন সবচেয়ে আগে প্রয়োজন আপনার ভাষা ছাড়া আপনি কখনো এখানে লাইফস্টাইল সুন্দর করতে পারবেন না। তো আমি আজকে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে, আজকে আমি স্টুডেন্ট ভিসা সম্পর্কে আলোচনা করব। তো স্টুডেন্ট ভিসাতে আসার জন্য সবচেয়ে আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বনিম্ন মানে N5 জাপানের ভাষার লেভেল N5 থেকে কমপ্লিট করতে হবে। এখন আপনি কোথা থেকে কমপ্লিট করবেন এটা আপনার ব্যাপার, অনলাইন আছে অফলাইন আছে, যেমন আমি অফলাইন থেকে শিখেছিলাম সেটা থেকে, তো আপনারা চাইলে শিখতে পারেন। তো এখন তো বিভিন্ন জায়গা আছে শেখার, তো আপনি চেষ্টা করবেন যে যেখানে ভাষা শেখায় ওইখান থেকে যেন আপনার ফাইল প্রসেসিংটা আপনি করতে পারেন, অন্য জায়গায় যাতে যেতে না হয়, তাইলে আপনি কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এবং আপনাকে সর্বপ্রথম ভাষা শেখার আগে আপনি যেহেতু ভাষা এবং এজেন্সি একসাথে যে চাই সেইখানে যাবেন, আপনাকে সর্বপ্রথম চয়েস করতে হবে এজেন্সি। এইটা হচ্ছে সবচাইতে মূল এবং গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা এজেন্সি চাইলে আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। কারণ আপনি যদি ভুল এজেন্সি চয়েস করেন, তার আপনাকে ভুল পথে জাপান এনে দিবে এবং আপনার জাপান আনার আগে আপনার লাইফটা শেষ করে দিতে পারে। তার আমি একটা উদাহরণ বলি, যেমন উল্টাপাল্টা ভাবে যদি আপনার ফাইল প্রসেসিং করা হয় এবং আপনার সিওই যদি রিজেক্ট তারা কোনোভাবে করিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার জীবন প্রায় শেষ অলরেডি। কারণ সিওই রিজেক্ট হলে আপনাকে তখন আর কেউ কোনো দাম দিবে না, আপনি প্রত্যেক এজেন্সির দ্বারে দ্বারে ঘুরবেন কিন্তু কেউ আপনার ফাইল ধরে দেখবে, কারণ আপনি রিজেক্টেড। সেই জন্য রিজেক্ট হওয়ার আগে আপনার করণীয় সবচাইতে একটা বেস্ট এজেন্সি খুঁজে বের করা। এখন আপনারা বলতে পারেন যে কোন এজেন্সিতে যাব, আমি এখন আপনাদের কোনো এজেন্সি সিলেক্ট করে দিব না, কারণ বললে পরে সিওই রিজেক্ট হলে আমার দোষ দিবেন। আপনাদের যেইখানে ভালো লাগে, আমার বন্ধুদের বলছি কিংবা আমাদের বড় ভাইদের বলছি, আপনার যেইখানে আপনার ভালো বেস্ট মনে হয় আপনি নিজে চোখ দিয়ে বুঝে শুনে তারপর কাজ করবেন। তো আপনি এজেন্সি এবং ভাষা ল্যাঙ্গুয়েজ চয়েস করলেন, তো আপনি ভাষা শিখলেন N5। এখন আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? আপনাকে সর্বনিম্ন এইচএসসি কমপ্লিট হতে হবে। এইচএসসি কমপ্লিট আপনি যে কোনো গ্রুপ থেকে হন না কেন, যেমন আমি কমার্স থেকে আসছি, কমার্স সায়েন্স আর্ট যে কোনো জায়গা থেকে আসতে কোনো সমস্যা নেই। এবং আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, পয়েন্টে তো সর্বনিম্ন 3 পয়েন্ট আছে, তারপরে পয়েন্টের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট থাকলে আর কি ভালো হয়। তো পয়েন্ট এখন গেল, তারপর হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এই সবগুলো যেন একদম 100% নির্ভুল থাকে। কারণ এইগুলো একটা অক্ষর ভুল থাকলে আপনার কেউই আসবে না, কারণ তারা এবং সব খুঁটিয়ে খুঁটিয়ে যাচ্ছে। আর ভুল থাকলে তারা জাপানি ইমিগ্রেশন ভাববে যে এটা ফেক। তো জাপানি এগুলো একদম টলারেট করে না, যে ফেক কাগজপত্র কিংবা ফেক ডকুমেন্ট, ফেক ব্যাংক স্টেটমেন্ট, এগুলো একদম পছন্দ করে না। তো আপনার সার্টিফিকেটের পরে আসতে হচ্ছে গিয়ে আপনার পরীক্ষা। তো আপনি জাপানি ভাষায় পরীক্ষা দিবেন। এখন বাংলাদেশের 2টা পরীক্ষার মাধ্যম চালু আছে, একটা হচ্ছে জেএলপিটি আর একটা হচ্ছে নাট। প্রথমে জেএলপিটি কথা, জেএলপিটি হচ্ছে সারা বিশ্বে হয়, এটা জাপান কর্তৃক পরিচালিত। তো জেএলপিটির মান একটু বেশি, আর যেটা আছে বাংলাদেশে বেসরকারিভাবে নেওয়া হয় নাট, এটার মান একটু কম। তো আপনারা চেষ্টা করবেন 2টাই রাখার। তো যেমন আমি আর কি বললাম জেএলপিটির মান কেন বেশি, তো জেএলপিটিতে মনে করেন আপনি 80 পেলেন, যেহেতু 80তে পাস, এবং প্রত্যেকটা বিষয়ে আপনাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। এখানে 3টা পার্ট আছে, যেমন লিসেনিং, কানজিয়ান, ভোকাবুলারি এবং গ্রামার, এই 3টা অংশে আপনাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। প্রত্যেকটাতে 19 করে, সর্বমোট 80 পেলে আপনি পাস। এখন জেএলপিটিতে যদি আপনি 80 পান তাহলে আপনার ভিসা আসার সম্ভাবনাটা অনেক বেশি। এবং আপনি যদি নাটে 110 পান কিংবা 100+ পান তাহলে কিন্তু আপনার সম্ভাবনা একটু কম থাকবে, কারণ এটা বেসরকারি। আর জেএলপিটি যেটা সেটা সরাসরি জাপান কর্তৃক পরিচালিত, সেই জন্য এটার একটু মান বেশি। তো আপনারা চেষ্টা করুন সবাই জেএলপিটিতে ভালো মার্ক তোলার, 100 তোলার চেষ্টা করুন, তাহলে আপনাদের আসতে অনেকটা সহজ হবে। এবং চেষ্টা করুন যে কোনো রকম ফেক ডকুমেন্ট আর কি না দেওয়া। অনেকে আছে যে ফেকভাবে ব্যাংক দেখায়, আবার সিওই রিজেক্ট হলে তারা এজেন্সির কাছে কান্না করতে পারে। এখানে কান্না করতে কিছুই নয়, কারণ ফেক ডকুমেন্টস দিলে আপনি ধরা খাবেন, এটা স্বাভাবিক। আর যদি সিওই আসে সেটা হচ্ছে আপনার কপাল, সম্পূর্ণ লাখের উপর ছেড়ে দিতে হবে। তো আপনারা যারা জাপান আসতে ইচ্ছুক তারা ভর্তির কয়েক মাস আগে থেকে চাইলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, যেহেতু ভর্তির কোর্স আর কি 6 মাস, এবং ফাইল প্রসেসিং, স্কুল সিলেক্টের আগে দিয়ে আপনার অনেকদিন ব্যাংকের বয়স হয়ে যাবে লেনদেন করতে থাকলে, তো সমস্যা হবে না। তো এইটার পর আপনার ব্যাংকের কথা বললাম। তো এরপর আসছে যখন আপনার সবকিছু ল্যাঙ্গুয়েজ শেষ হয়ে যাবে তখন একটা সেশন আছে, যেমন এপ্রিল সেশন, অক্টোবর সেশন, জুলাই সেশন। তো সাধারণত আমার জানা মতে 3টা সেশনই হয়ে থাকে। তো আমি আসছি অক্টোবর সেশনে, আমার প্রায় এই অক্টোবরে আসছি প্রায় 2-2.5 মাস হবে।
তো স্কুল সিলেকশন এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন আপনি যদি চান এজেন্সিকে বলবেন যে আমি এই শহরে যাব কিংবা এই স্কুলে যাব, এটা বলতে পারেন। এজেন্সি যদি ওই স্কুলের সাথে কোনো কন্ট্যাক্ট থাকে তাহলে তারা আপনাকে আর কি ইন্টারভিউ ডেট নিয়ে দিবে। কিংবা আপনি যদি এজেন্সিকে বলেন যে স্যার আপনার যেটা ভালো মনে হয় আমাকে সেটা দেন, তাহলে তারা করবে। তাদের যে স্কুলের সাথে কন্ট্যাক্ট আছে তারা আপনাকে সেই স্কুলে ইন্টারভিউ দিবে। যেমন আমি তো কোনো স্কুলের কথা বলি নাই, আমাকে তারা ওকাই মাঠে দিছে। ওকাই মাঠে আমার ইন্টারভিউ দিয়েছিলাম। অনেক কঠিন ছিল আর কি ইন্টারভিউটা, প্রায় 40 মিনিট মতো আমার ইন্টারভিউ নিয়েছিল। অনেক কিছু কোশ্চেন করেছিল। আবার এমন স্কুল আছে যেখানে কোশ্চেন করে না, কিংবা ইন্টারভিউ নেয় 2 মিনিট 3 মিনিট, আবার ইন্টারভিউ হয়ই না এরকম। তো এখন এটা আপনাদের নিজেদের চয়েসের উপর, কিংবা এজেন্সির চয়েসের উপর। আর স্কুলের টিউশন ফির কথা, টিউশন ফি কত কিংবা জাপান আসতে কত টাকা লাগে, এটা আসলে একদম ফিক্সড ভাবে বলা সম্ভব না। কেউ এমন আছে যে 15 লাখ টাকা দিয়েও আসছে, আবার কেউ আছে 12 লাখ টাকা দিয়েও আসছে। এখন আপনার স্কুলের টিউশন ফির উপর নির্ভর করবে। জাপানে সাধারণত টিউশন ফি নির্ধারণ করা হচ্ছে আপনার সিওই আসার পর 1 বছরের টিউশন ফি এবং 6 মাসের ডরমিটরি সহ আর কি নেয়। আমি যে স্কুলে আসছি এখানে হচ্ছে 1 বছরের টিউশন ফি এবং 6 মাসের হোস্টেল ভাড়া দিয়ে আসছি। তো আমার এখানে অনেক টাকা খরচ হয়েছে, তো এটা লাভ নাই, ভালো, কেউ বিশ্বাস করবে না হয়তো। তো আমার অনেকে বন্ধু বান্ধব আর কি বলা বলি করছে যে জাপান আসতে সর্বোচ্চ 10 লাখ টাকা লাগবে। তো আপনারা আসেন, দেখেন কত টাকা লাগে। তো যেই কথাটা আর কি বললাম, জাপান আসার জন্য আপনার স্টুডেন্ট ভিসাতে সর্বনিম্ন N5 লাগবে। N5 ছাড়া আপনি আসতে পারবেন না বাংলাদেশ থেকে আর কি। তো এমন আছে N5 ছাড়াও অনেকে আসছে, সেটা তাদের ভাগ্যের ব্যাপার। আমি যেখানে কাজ করি ওইখানে এক পাকিস্তানি ভাই আছে, ওনাদের সাথে আর কি কথা বললাম। ওনারা বলে আমাদের কোনো সার্টিফিকেট নেই, ওনারা জাস্ট জায়গা কাটাখানা শিখে যাচ্ছে, যা শিখে কেউ কম। তো এখন যাদের একটা স্কুলের রিকোয়ারমেন্ট থাকে, তো বাংলাদেশ থেকে আর কি শর্ত আছে যে N5 কমপক্ষে, N5 থেকে শিখে আসতেই হবে। তো আমাকে যারা ইনবক্সে মেসেজ করেছেন, আশা করি তাদের উত্তর আমি দিতে পারছি। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এখন থেকে আমি মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এইটা হচ্ছে আমার অন ক্যামেরাতে জীবনের প্রথম কথা বলা, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি কি ভুল হলো আপনারা কমেন্টে জানাবেন, আমি সেগুলো ঠিক করে দেবো পরের ভিডিওতে। আর আপনাদের যে কোন বিষয়ের উপর ভিডিও আর কি মেক করবো সেটা বললে আমি সেই ভিডিওর উপর আর কি ভিডিও বানাতে চেষ্টা করবো। তো আজকে এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।